হোয়াট ইজ ড্রাগ ইন্টারাকশন, মানে ড্রাগ ইন্টারাকশন বললে ভুল হবে, দ্যাট ইজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন। হোয়াট ইজ ড্রাগ ড্রাগ ইন্টারাকশন? when the activity of one drug is affected or influenced by presence or activity of other drug, তাহলে তখন সেটাকে আমরা বলবো ড্রাগ ড্রাগ ইন্টারাকশন। আচ্ছা, ড্রাগ ড্রাগ ইন্টারাকশন ছাড়া আর কি কি ইন্টারাকশন হতে পারে? শুধু তো সবসময় ড্রাগ ড্রাগ ইন্টারাকশনই হবে এমন নয়, যেমন ড্রাগ ফুড ইন্টারাকশন হতে পারে, ড্রাগ কেমিক্যাল ইন্টারাকশন হতে পারে, না কোনো কেমিক্যাল হয়তো প্রেজেন্স, ইন দ্য প্রেজেন্স অফ সাম কেমিক্যাল দেয়ার অ্যাক্টিভিটি গট ইনক্রিজড অর ডিক্রিজড, সেরকম কিছু হতে পারে। ড্রাগ ফার্মাসিউটিক্যাল ইন্টারাকশন হতে পারে, ঠিক আছে? তাহলে দিস আর ডিফারেন্ট টাইপস অফ ইন্টারাকশন, ঠিক আছে? ড্রাগের সাথে ফুডের ইন্টারাকশন বলতে পারবে কোনো এক্সাম্পল? ড্রাগের সাথে ফুডের ইন্টারাকশন, when the activity of empty stomach নিতে বলে, বিকজ after taking the food, if the thyroxine, levothyroxine, tetraiodothyronine is taken, their absorption got reduced. In empty stomach their absorption is maximal, ঠিক আছে? সেরকম আর কোনো ড্রাগ আছে আর বলতে পারবি যেটা এমটি স্টমাকে নিলে ভালো হবে? পড়ানো হয়ে গেছে। অ্যাসিডিটি, অ্যাসিডিটি হ্যাঁ, মেকানিজম অফ অ্যাকশন ওয়াইজও ঠিক আছে, মানে প্রোটন পাম্প ইনহিবিটর দ্যাট শুড বি টেকেন ইন এমটি স্টমাক, অ্যান্ড তারপরে হচ্ছে আফটার মিল হলে তাদের যে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি, ম্যাক্সিমাম প্রোটন পাম্প ইনহিবিটরি অ্যাক্টিভিটিটা ম্যাক্সিমালি হয় when this is taken in empty stomach, মানে অ্যাট দ্য মর্নিং এ নিতে বলে, ঠিক আছে? সেটা আর এটা তো গেল এমটি স্টমাকে নেওয়ার। এমটি স্টমাকে আর কিসের ড্রাগের অ্যাবজর্পশন, কোন ড্রাগের অ্যাবজর্পশন করবে? Iron supplement should be given in empty stomach, but for different adverse drug reaction like epigastritis and other GI intolerance are reduced when the iron preparation is given after food, যদিও এখানে অ্যাবজর্পশন কিছুটা রিডিউসড হয়ে যায়। আচ্ছা, আয়রন অ্যাবজর্পশনের অনেক সময় যাই না কোনোদিন দেখেছিস কিনা যে আগে কিছু একটা সাথে ইউজ করা হতো, আগে যদি ইউজ করা গেলে আয়রনের অ্যাবজর্পশন বাড়বে বলতো, যার জন্য আগে কোনো আয়রন প্রিপারেশন তো বলতে আগে এরকম ট্যাবলেট ফ্যাবলেট যখন ছিল না, তখন কিছু কিছু ফুড সোর্স থেকে আমরা বলতাম এগুলো আয়রন, দিস আর দ্য আয়রন রিচ ফুড। তার মধ্যে কি কি পড়ে, যেগুলো কমন হাউস হোল্ড বিলিফ, আমাদের বাড়িতে যে সমস্ত বিলিফ করে তার মধ্যে কোন 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 জিনিসগুলো আয়রন রিচ? লিফি ভেজিটেবলস, লিফি ভেজিটেবলস না, মেনলি যেগুলো বলে আমাদের লেমন ওয়াটার। লেমন ওয়াটার কি করবে বল? অ্যাবজর্পশন বাড়াবে। হ্যাঁ, সেটা এবার আমাদের যদি আগে দেখিস কিছু হাউস হোল্ড বিলিফস এর মধ্যে থাকে, অনেক সময় কাঁচকলা সেদ্ধ টেদ্ধ আয়রন রিচ, মোচা আয়রন রিচ ফুড হিসেবে ধরা হয়, ঠিক আছে? এগুলো ধরা হয় ভেজিটেবলস এর মধ্যে। তাই এগুলো যখন আগে কাঁচকলা টাচকলা ইউজ করতো তার সাথে লেবু ইউজ করতো। লেবু ইজ এ সোর্স অফ ভিটামিন সি, তাই তো? যে আমাদের এমনি যে লেবুগুলো পাওয়া যায় যেগুলো ভাতের সাথে খাওয়া হয় সেগুলো, দ্যাট ইজ এ রিচ সোর্স অফ ভিটামিন সি। অ্যান্ড ভিটামিন সি মানে অ্যাসকর্বিক অ্যাসিড। Ascorbic acid increases the iron absorption by providing acidic environment. Acidic environment কি করে? Acidic environment কি করে? আয়রন কোন ফর্মে অ্যাবজর্ব হয়? ফেরিক না ফেরাস? ফেরাস ফর্মে অ্যাবজর্ব হয়। ফেরিক ফর্মে আয়রন অ্যাবজর্ব হয় না, ফেরিক থেকে ফেরাসে কনভার্ট হয়, সেলের মধ্যে দিয়ে ফেরাসে যাবে, আবার যখন ইয়ের সাথে আয়রন ট্রান্সপোর্ট হবে, সার্কুলেশন আসবে, তার আগে কিন্তু ফেরিকে কনভার্ট হবে, ঠিক আছে? তাহলে সুতরাং এদিকে যখন অ্যাবজর্ব হয় তখন কিন্তু এটা ফেরাস ফর্মে হয়। তাহলে এই যে এনভায়রনমেন্ট, অ্যাসিডিক এনভায়রনমেন্ট হেল্পস টু ফর্ম ফেরিক টু ফেরাস ফর্ম অফ আয়রন। তার মানে এটা অ্যাবজর্পশন। খাওয়ার পরে কোনো ড্রাগ দিলে অ্যাবজর্পশন বাড়ে? কোনো ড্রাগ বা কোনো সাপ্লিমেন্ট বলতে পারিস কেন বাড়বে? যেগুলোই ফ্যাট সলিউবল হবে তাদেরই অ্যাবজর্পশন এটা ফ্যাট রিচ মিলের পরে দিলে বাড়বে, ঠিক আছে? যেমন রিফাম্পিসিন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, যেমন খাওয়ার পরে দিলে অ্যাবজর্পশন কার বাড়বে? যেমন ডিফারেন্ট টাইপস অফ ভিটামিন, দোজ আর ফ্যাট সলিউবল। ফ্যাট সলিউবল ভিটামিন কি কি আছে? ADEK। যার জন্য যদি ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়া বলতে, আমরা চেঞ্জগুলো দেখলাম কিরকম। আগে ছিল ভিটামিন ডি, যদি দেখিস কখনো বা যদি খেয়াল করিস বাড়িতেও যদি কোনো থাকে, ভিটামিন ডি আগে ছিল শেষেতে পাওয়া যেত,
ভিটামিন ডি পাউডার গ্র্যানিউলস হিসেবে পাওয়া যেত, গ্র্যানিউলস, সেগুলো রিকনস্টিটিউট করে ইনটেক করতে বলা হতো। অ্যান্ড ইট শুড বি রিকনস্টিটিউটেড বলতো যে রাত্রিবেলায় খাওয়ার পরে একটুখানি গরম দুধের সাথে গুলে খেতে বলতো। দুধের মধ্যে কিছুটা ফ্যাট থাকে আর খাওয়ার পরেও কিছু তো ফ্যাট যায় খাওয়ার পরে, তাহলে সেই জন্য যে ভিটামিন ডি এর অ্যাবজর্পশনটা বেটার হয়। ঠিক আছে, যে কোনো ভিটামিন হতে পারে, এগুলো খাওয়ার পরে রিফাম্পিসিনের অ্যাবজর্পশন যেন খাওয়ার পরে বেটার হয়, বিকজ food increases the bioavailability of this type of drugs, those are soluble in the vitamins। তাহলে এই ফ্যাট, তাহলে ফ্যাট সলিউবল হতে পারে, এটাগুলো ড্রাগ বলতে পারি এমটি স্টমাক না আফটার টেকিং। অনেকগুলো ড্রাগস আছে যেগুলো যেমন ধর ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক, দ্যাট শুড বি টেকেন বিফোর মিল, বিকজ এমটি স্টমাকে দিলে অ্যাবজর্পশন ভালো হয়। আফটার মিল দেওয়া হয় টু কাউন্টারাক্ট, কি জন্য করা হয়, মানে ড্রাগের অ্যাডভার্স এফেক্ট রিডিউস করা, জিআই ইনটলারেন্স কমানোর জন্য এগুলো করা হয়। সাম ড্রাগ আর নট অ্যাফেক্টেড বাই দ্য প্রেজেন্স অফ ফুড, সেটা হতে পারে। সকালে যেমন সেটা ছিল, আজকের কাজ ছিল ডায়াবেটিসের, সেখানে সালফোনিলিউরিয়া, সালফোনিলিউরিয়া এটার যা মেকানিজম অফ অ্যাকশন সেটার জন্য শুড বি টেকেন ইন এমটি স্টমাক, অ্যান্ড আফটার টেকিং দ্য ফুড if the sulfonylurea is administered their bioavailability got reduced। এটাও একটা কারণ। একটা হচ্ছে ইট ইজ এন ইনসুলিন সিক্রেটাগন, তার জন্য ইট শুড বি টেকেন বিফোর মিল, 15 minutes should be taken 15 minutes before meal, so that it increases the insulin secretion, and insulin will reduce the postprandial hyperglycemia by uptake, by promoting the uptake of the glucose in different peripheral tissues, সেটা লিভার হতে পারে, সেটা স্কেলিটাল মাসেল হতে পারে। তাহলে এটা হলো একটা ড্রাগ বলতে পারি, ড্রাগ ফুড ইন্টারাকশন, ড্রাগ কেমিক্যাল এনভায়রনমেন্ট, ড্রাগ কেমিক্যাল ইন্টারাকশন, এগুলো হতে পারে। এবার ড্রাগ এখানে যেটা পড়ানো হচ্ছে ড্রাগ ইন্টারাকশন। তা ড্রাগ ইন্টারাকশনের মধ্যে কিভাবে এফেক্ট করতে পারে কোনো একটা ড্রাগ আরেকটা ড্রাগের অ্যাক্টিভিটিকে, একটা ড্রাগ আরেকটা ড্রাগের অ্যাক্টিভিটিকে কিভাবে এফেক্ট করতে পারে। যেমন ধর যখন সেরোটোনিন পড়ানো হয়েছিল তখন সেরোটোনিন সিনড্রোম বলা হয়েছিল, তাই তো। সেরোটোনিন যেমন হচ্ছে, সেরোটোনিন পড়ানো হয়েছিল মানে যেগুলো ট্রিপটান দিস আর দ্য ড্রাগ ফর ট্রিটমেন্ট অফ দি অ্যাকিউট অ্যাটাক অফ দি মাইগ্রেন, তাই তো। সুমাট্রিপটান, নারাট্রিপটান, ফ্লোবাট্রিপটান, রিজাট্রিপটান, দিস আর দ্য ডিফারেন্ট ট্রিপটানস। ঠিক আছে, তাহলে এর সাথে কি কি নিতে, কোন, হোয়াট আর দ্য ড্রাগস দ্যাট শুড নট বি টেকেন অ্যালং উইথ দিস ড্রাগ। যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট হতে পারে, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, সেগুলো হতে পারে, monoamine oxidase inhibitor, monoamine oxidase specifically non-selective monoamine oxidase inhibitor and monoamine oxidase type A inhibitor. This may precipitate serotonin syndrome। তাহলে এটা কি করছে, দুটো ড্রাগ একসাথে কাজকর্ম করে এটা করে সেরোটোনিনের প্রেজেন্স অ্যাট দ্য লেভেল অফ সাইন্যাপটিক লেভেলে সেরোটোনিনের প্রেজেন্স বাড়িয়ে দিচ্ছে। তাহলে এখানে একটা হতে পারে, তাহলে এগুলো এটা একরকম ভাবে গেল। আবার ধর কোনো একটা ড্রাগ কিভাবে করতে পারে, একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক ওয়েতে, আর এটা হচ্ছে ফার্মাকোডাইনামিক ওয়েতে। ওয়ান ড্রাগ এফেক্ট দ্য অ্যানাদার ড্রাগস, যে ফার্মাকোডাইনামিক এফেক্ট যেটা থাকবে বা একটা ড্রাগের অ্যাক্টিভিটি যেটা কমাবে বা বাড়াবে, সেটা মেবি দ্যাট ইজ ডিউ টু ফার্মাকোকাইনেটিক এফেক্ট, মেবি ডিউ টু ফার্মাকোডাইনামিক এফেক্ট। ফার্মাকোকাইনেটিক এফেক্ট মানে কি, when one drug affect the other drugs pharmacokinetic profile, like it at the level of absorption, at the level of distribution, at the level of protein binding, এটা কেন হতে পারে, at the level of metabolism and at the level of excretion, এই সমস্ত জায়গায় যদি করে, these are pharmacokinetic type of interaction। pharmacokinetic type of interaction মানে অ্যাবজর্পশন, যেমন ধর কোনো একটা ড্রাগ আরেকটা ড্রাগের অ্যাবজর্পশনকে কমিয়ে দিচ্ছে। যেমন যত অ্যান্টাসিড পড়ানো হয়ে গেছে, তো জিআই ড্রাগগুলো তো পড়ানো হয়ে গেছে, প্রোটন পাম্প ইনহিবিটর, অ্যান্টাসিড, ডিফারেন্ট টাইপ অফ সিস্টেমিক অ্যান্ড লোকাল অ্যান্টাসিডস। তাহলে এই যে সিস্টেমিক অ্যান্ড লোকাল অ্যান্টাসিড যেগুলো হয়েছে, তারপরে ধর চিলেটিং এজেন্ট যখন তোরা পড়বি এরপরে, সেখানে কি হয়েছে, দেয়ার ইজ সাম ফার্মাকোকাইনেটিক টাইপ অফ ইন্টারাকশন সেখানে পাবে। যেমন এই যে অ্যান্টাসিডস এর মধ্যে যে সমস্ত লোকাল অ্যান্টাসিডস থাকে, লোকাল অ্যান্টাসিডস গুলোর নাম বলতে পারবি কিছু? ক্যান ইউ নেম সাম লোকাল অ্যান্টাসিডস? অ্যালমোনিয়া, হ্যাঁ,
বল বল, একটা যা বলি ভুলই তো হবে, তার থেকে বেশি কিছু হবে, হয় ঠিক হবে নয় ভুল হবে। প্যান্টোপ্রাজল কি লোকালি কাজ করে? তাহলে লোকাল, ডাইজিনটা তো ব্র্যান্ড নেম, ভেতরে কি আছে? ডাইজিনটা তো ব্র্যান্ড নেম, ডাইজিন বল, লিনো বল, দিস আর দ্য ব্র্যান্ড নেম। হ্যাঁ, মিল্ক অফ ম্যাগনেসিয়া হবে, কিন্তু আমি বলছি আর কি কি থাকে। মিল্ক অফ ম্যাগনেসিয়া আগে ইউজ হতো, এখন আর খুব একটা ইউজ হয় না, কম ইউজ হয়। হ্যাঁ, ইনো, হ্যাঁ ইনো, তো ইনোতে কি থাকে? সোডিয়াম বাইকার্ব, সোডিয়াম বাইকার্বনেট থাকে, সোডিয়াম বাইকার্বনেট থাকে। কিন্তু সোডিয়াম বাইকার্বনেটের আবার সিস্টেমিক এফেক্টও আছে, ঠিক আছে, সেই জন্য ওটা ঠিক লোকাল বলা যাবে না, লোকালি কাজ করে, বাট সোডিয়াম বাইকার্বনেট ইজ অলসো সিস্টেমিক অ্যান্টাসিডস, সিস্টেমিক্যালি এটা রোল আছে। যদি দেখিস এডিটিভাডিতে যদি থাকে বা অন্য কোনো বাইরে ক্লাসিফিকেশন যেখানে আছে সেখানে দেখবি, সেখানে লোকালের মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম সল্টস, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে যেগুলো লোকাল অ্যান্টাসিডস এর মধ্যে আছে কি সিমেথিকন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কম্বিনেশন, ম্যাগালড্রেট বলে, ম্যাগালড্রেট, এগুলো এই নামগুলো পাবি, সিমেথিকন, ঠিক আছে। তাহলে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এগুলো যখন এগুলোর সাথে যদি কারো ধর পোস্ট খাওয়া দাওয়ার পরে অসুবিধা হচ্ছে, ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হচ্ছে, তাদের ক্ষেত্রে অনেক সময় ব্র্যান্ড নেম হিসেবে যদি দেখিস তাহলে মিউকেন জেল হিসেবে ব্র্যান্ড নেম পাবি, বা এরকম যে সিমিলার টাইপ অফ হবে সেখানে দেখবি এগুলো পাবি, সিমেথিকন, ঠিক আছে, যে ম্যাগালড্রেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সিমেথিকন, এই নামগুলো পাবে। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি থাকে কোনো একটা প্রিপারেশনে, তারপরে তুই ধর কোনো একটা অ্যান্টিবায়োটিক দেওয়া আছে, ধরে না টেট্রাসাইক্লিন গ্রুপের কোনো অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন গ্রুপের মধ্যে কমন যে অ্যান্টিবায়োটিকের নাম তোরা পাবি তার মধ্যে একটা পাবি হচ্ছে ডক্সিসাইক্লিন, ডক্সিসাইক্লিন ইজ দ্য অ্যান্টিবায়োটিক ফ্রম টেট্রাসাইক্লিন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক। তাহলে এরপরে যদি ডক্সিসাইক্লিন অ্যাডমিনিস্টার করা হয় তখন কি হয়, ডক্সিসাইক্লিন ফর্মস এ চিলেট, ডক্সিসাইক্লিন এইগুলোর সাথে এই অ্যালুমিনিয়াম সল্ট, মানে এনি টাইপ অফ ক্যাটায়নিক সাবস্টেন্স, স্পেসিফিক্যালি মেটাল ক্যাটায়ন, মানে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলোর সাথে চিলেট ফর্ম করে, চিলেট ফর্ম করলে কি হবে, দিস রিডিউসেস দ্য ডক্সিসাইক্লিন সিস্টেমিক এফেক্ট। ডক্সিসাইক্লিন ইজ এ সিস্টেমিক্যালি used for systemic antibiotic, as a systemic antibiotic use করা হয়, আপার ইট ইজ এ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এলআরটিআই বা অন্য টাইপের ইনফেকশন ইউজ করা হয়, ডিফারেন্ট টাইপ অফ জেনিটালিয়া রিলেটেড ইনফেকশন বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ইউরেথ্রাইটিস, এইসব জায়গায় ডক্সিসাইক্লিন ইউজ করা হয়, ঠিক আছে। পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সেখানে ডক্সিসাইক্লিন ইউজ করা হয়। তাহলে তার সাথে যদি এটা ইউজ করা হয়, ডক্সিসাইক্লিন ফর্মস এ চিলেট উইথ দিস মেটাল কাটায়ন লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়াম, দিয়ে ডক্সিসাইক্লিনের অ্যাবজর্পশন কমে যাবে। তাহলে দিস ইজ অলসো ড্রাগ ইন্টারাকশন। আবার বলতে হবে ড্রাগ ফুড ইন্টারাকশন এখানে আসবে, মানে কি, কেন ক্যালসিয়াম রিচ কোনো ফুডের মধ্যে একটা পরে হচ্ছে আমাদের কার্ড, ইয়োগার্ট বলতে পারি, সেগুলো দিস আর দ্য ক্যালসিয়াম রিচ, ইট ইজ এ সোর্স অফ ক্যালসিয়াম। তাহলে যদি কোনো একটা পেশেন্ট ডক্সিসাইক্লিন নিতে হচ্ছে, তার আগে সে এক বাটি ভর্তি গামলা ভর্তি দই খাচ্ছে, তাহলে কিন্তু তার ডক্সিসাইক্লিন অ্যাবজর্পশন রিডিউসড হবে, বিকজ ডক্সিসাইক্লিন উইল প্রডিউস চিলেট, বা ডক্সিসাইক্লিন ফর্মস এ চিলেট along with the calcium, and this precipitates the doxycycline, and so that it cannot be absorbed systemically, and doxycyclineর activity কমে যাবে। তাহলে it is a type of drug food interaction, আবার drug interaction, because it interacts with the locally acting antacids, লোকাল অ্যাক্টিং অ্যান্টাসিডস এর সাথে এটা কাজ করে, ঠিক আছে। তাহলে এইরকম কিছু যখন ইন্টারাকশন হবে, তখন সেটা একটা ড্রাগকে আরেকটা ড্রাগের এফেক্ট বা ডিপেন্ডিং অন সিচুয়েশন, তাহলে সেটাকে কিন্তু আমাকে মডিফাই করতে হয়, ড্রাগ ডোজ মডিফাই করতে হয়, ড্রাগ দরকার হলে উইথহেল্ড করতে হয়। যেমন ধর পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ মানে ধরেন ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, ব্লিডিং পেপটিক আলসারে কি হতে পারে, হেমাটেমেসিস, ব্লাড ভমিট হতে পারে, আর হতে পারে কি মেলেনা হতে পারে, তাই তো। মেলেনা মানে ব্লাড ইন স্টুল, মানে সেটা কি ফ্রেশ ব্লাড কিন্তু নয়, দ্যাট ইজ নট এ ফ্রেশ ব্লাড, এটা আপার জিআই ট্র্যাক্ট থেকে রিলিজ হয় বলে, মানে এটা অনেকটা ক্লট ফর্ম হয়ে যায়, যার জন্য ব্ল্যাক টারি স্টুল হয় পেপটিক আলসার ডিজিজে। ব্ল্যাক টারি স্টুল মানে তার মানে আলকাতরার মতো কালো স্টুল হবে, ঠিক আছে।
তার মধ্যে যদি কেউ জল দেওয়া হয় তখন ভেঙে গিয়ে তখন রেডিশ একটা কালার আসে, ঠিক আছে, মানে ব্ল্যাক টাইরি স্টুল। আর যেটা হচ্ছে পাইলস বিভিন্ন টাইপের লোয়ার জিআই, এটা কি দিয়ে ডিফারেন্সিয়েশন হয় কোনটা আপার জিআই ব্লিডিং আর কোনটা লোয়ার জিআই ব্লিডিং? হ্যাঁ, ফ্রেশ ব্লাড কি কোনো একটা লিগামেন্ট আছে না, তার উপরে হলে আপার জিআই ব্লিডিং, নিচে হলে লোয়ার জিআই ব্লিডিং। উপরে সিস্টেম লিগামেন্ট অফ টিএস ছিল তো, লিগামেন্ট অফ টিএস, ঠিক বললাম তো, লিগামেন্ট অফ টিএস ছিল, তার উপরে হলে আপার জিআই ব্লিডিং, নিচে হলে লোয়ার জিআই ব্লিডিং। আর যেটা ফ্রেশ ব্লাড যেটা বেরোয় সেটাকে কি বলে? হেমাটোচেজিয়া। আর যদি ডায়রিয়া, ব্লাডি ডায়রিয়া হয় সেটাকে কি বলে? ডাইসেন্ট্রি। ডিফারেন্ট ফরমেশন রয়েছে, এটাকে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এই যে আপার জিআই ব্লিডিং, তার ব্লিডিং পেপটিক আলসার আছে, ব্লিডিং পেপটিক আলসার নিয়ে আছে, কিন্তু তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনও আছে। সিভিএস পড়ানো হয়ে গেছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ধরে নে সিভিএস বা কোনো একটা অন্য কোনো প্রবলেম হয়েছে, তাকে ধর তুই কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দিবি, তাহলে সেটা কি ঠিক হবে? ব্লিডিং পেপটিক আলসারে যদি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দিস, বা সিভিয়ার ধর ইসোফেজিয়াল ভ্যারিসিস রয়েছে বিকজ অফ ডিউ টু পোর্টাল হাইপারটেনশন, তার ধর হেমাটেমেসিসের মাঝে মাঝে হয়, তাদের ক্ষেত্রে যদি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দেওয়া হয়, তখন কিন্তু সেখানে একটা ইন্টারাকশনের ব্যাপার আছে। এই সময় তখন আমাকে ডিপেন্ডিং অন সিচুয়েশন আমাকে কিছু মেজার্স নিতে হবে, হয় ড্রাগের জন্য বা ডিজিজের জন্য, সেখানে আমাকে দেখতে হবে। অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন গেলে অ্যাবজর্পশন বলি যেমন থাইরক্সিন, এগুলো অ্যাবজর্পশন, আয়রন অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে কি? যদি এটা প্রোটিন বাইন্ডিং সাইটকে এফেক্ট করে, যেমন সকালে তো সালফোনিলুরিয়া পড়ানো, সালফোনিলুরিয়া ইজ এ গ্রুপ অফ ড্রাগ দ্যাট ইজ হাইলি বাউন্ড টু প্রোটিন। Those drug that displaces this sulfonylurea from the protein binding site, মানে approximately 90 to 99% protein bound থাকে সালফোনিলুরিয়া। তাহলে ড্রাগ, যে সমস্ত ড্রাগ that have more affinity towards plasma protein, that displaces the sulfonylurea from the protein binding site, প্রোটিন বাইন্ডিং সাইট থেকে যদি ডিসপ্লেস করে দেয়, তাহলে সালফোনিলুরিয়ার অ্যাক্টিভিটি বাড়বে না কমবে? বিকজ সালফোনিলুরিয়ার অ্যাক্টিভিটি বাড়বে, বিকজ ইট উইল ইনক্রিজ দ্য ফ্রি ড্রাগ লেভেল। ড্রাগের কোনটা হচ্ছে সব থেকে অ্যাক্টিভ ফর্ম, ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে ফ্রি ড্রাগ লেভেলটা, তো তাহলে ইট উইল ইনক্রিজ দ্য ফ্রি ড্রাগ লেভেল, সো দ্যাট সালফোনিলুরিয়াস অ্যাক্টিভিটি গট ইনক্রিজ। তাহলে সেখানে কোন কোন ড্রাগ হতে পারে এরকম? সালফোনামাইডস, স্যালিসাইলেট, এইরকম এই সমস্ত ড্রাগগুলো, ক্লোফাইব্রেট, অ্যান্ড্রোজেন, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, যেমন আগে যখন ড্রাগ ইন্টারাকশন ছিল তার মধ্যে একটা ছিল, এখনো আছে মনে হয়, গ্লিমেপেরাইডের সাথে কোনো একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, ওয়ারফারিন, বা আগে ছিল যেটা টলবিউটামাইডের সাথে আরেকটা ড্রাগ ছিল, ভিটামিন কে অ্যান্টাগনিস্ট একটা ড্রাগ ছিল, তাদের ইন্টারাকশন করানো হয়। এখন আর টলবিউটামাইড তো ইউজ করা হয় না, সেই জন্য এখন টলবিউটামাইডের জায়গায় অন্য ড্রাগ দিয়ে সেটাকে রিপ্লেস করা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড্রোজেন, অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল, যেখানে অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল মানে যে ক্লোট্রিমাজল, যেগুলো মাজল এই জন্য রয়েছে, কিটোকোনাজল, পরে যখন অ্যান্টিফাঙ্গাল ড্রাগ করানো হবে তখন থেকে অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল যেগুলো আছে, বরিকোনাজল, কোসাকোনাজল, ইট্রাকোনাজল, হ্যাঁ, ফ্লুকোনাজল, ঠিক আছে, এই ড্রাগগুলো রয়েছে। তাহলে অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল, আর কি ফেনফ্লুরামিন, H2 ব্লকার, জেমফাইব্রোজিল, ম্যাগনেসিয়াম সল্ট, এইগুলো হচ্ছে এই সালফোনিলুরিয়াকে প্রোটিন বাইন্ডিং সাইট থেকে ডিসপ্লেস করবে। It will increases the activity of the sulfonylurea and it may sometimes produce, কি করতে পারে? It may sometimes produce hypoglycemia। এই সমস্যাটাকে ইন্টারাকশনটা এরকম হতে পারে, বিকজ সালফোনিলুরিয়া কি করে, কিভাবে কাজ করে? It will increases the insulin secretion from the beta cells, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে এই ড্রাগ ইন্টারাকশন অ্যাবজর্ব, এটা গেল এই লেভেলে ইন্টারাকশন। নেক্সট হচ্ছে মেটাবলিজম লেভেলে ইন্টারাকশন, আর এটা হচ্ছে এক্সক্রিশন লেভেলে ইন্টারাকশন। মেটাবলিজম লেভেলে এক্সক্রিশন মানে যে সমস্ত ড্রাগ দোজ আর মেটাবলাইজড অ্যাট দ্য লিভার, মোস্ট কমন, ওয়ান অফ দ্য মোস্ট কমন সাইট, ওয়ান অফ দ্য লার্জেস্ট ড্রাগ মেটাবলাইজিং সাইট উইদিন আওয়ার বডি ইজ লিভার। তাহলে লিভারে যদি কোনোভাবে অ্যাফেক্টেড হয়, ঠিক আছে, ধর হেপাটিক ইনসাফিসিয়েন্সি রয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের কমে যেতে পারে, তাদের মেটাবলিজম কমে যেতে পারে, সেটা ডিজিজের জন্য হতে পারে। আরেকটা যেটা হতে পারে, এমন কোনো আমরা ড্রাগ ইউজ করছি দ্যাট মে ইনডিউস দ্য অর ইনহিবিট দ্য হেপাটিক
drug metabolizing enzyme, mainly cytochrome P450 enzyme. Define cytochrome P450 enzymes. তাহলে যখন আমরা এমন কোনো ড্রাগ ইউজ করব, ওয়ান ড্রাগ ইজ মেটাবলাইজড বাই দ্য, যেমন আইসোনিয়াজিড, টিউবারকুলোসিস যখন পড়ানো হবে তখন দেখবি আইসোনিয়াজিড হচ্ছে এন অ্যাসিটাইল ট্রান্সফারেজ দিয়ে মেটাবলাইজ হয়, ঠিক আছে। তাহলে এমন কোনো ড্রাগ, সেটা যদি তাদের এক হেপাটিক প্রবলেম থাকে, মানে হেপাটিক কোনো কম্প্রোমাইজ থাকে, অথবা ড্রাগ মে ইনহিবিট দ্য হেপাটিক অ্যাসিটাইল ট্রান্সফারেজ, এন অ্যাসিটাইল ট্রান্সফারেজকে যদি কোনোভাবে ইনহিবিট করা যায়, তখন সেখানে কিন্তু আইসোনিয়াজিডের কনসেন্ট্রেশন, প্লাজমা কনসেন্ট্রেশন বাড়তে পারে বা কমতে পারে অ্যাকর্ডিংলি। যদি মেটাবলাইজিং এনজাইম অ্যাক্টিভিটি বেড়ে যায় তাহলে এর অ্যাক্টিভিটি কমবে, যদি মেটাবলাইজিং এনজাইমের অ্যাক্টিভিটি কমে যায়, দ্যাট ইজ ইনহিবিটেড, ড্রাগ কনসেন্ট্রেশন কনকমিটেন্টলি বাড়বে। তাহলে এখানে এটা এনজাইম লেভেলে হতে পারে বা ড্রাগ মেটাবলাইজিং এনজাইম লেভেলে হতে পারে। আরেকটা হতে পারে এক্সক্রিশন লেভেলে। যেমন ধর তোদের তো পড়ানো হচ্ছে গাউটের ড্রাগ, গাউটের ড্রাগ কি মধ্যে ইউরিকোসুরিক ড্রাগ কি পড়েছিস? প্রোবেনেসিড। প্রোবেনেসিড কি করে? প্রোবেনেসিড ইট ইজ এ ইউরিকোসুরিক ড্রাগ, তাই তো? তাহলে এমন ভাবে কাজ করে কোনো একটা জায়গায় যেগুলো হচ্ছে ইউরিক অ্যাসিড যে রিঅ্যাবজর্পশন হবে, দ্যাট ইজ ব্লকড, সো দ্য ইউরিকোসুরিক এফেক্ট ইজ প্রডিউসড। তাহলে এটা হচ্ছে এক্সক্রিশন লেভেলে কোনোভাবে ইন্টারঅ্যাক্ট করা, সেটা একটা ড্রাগের সাথে ডিপেন্ডিং অন সিচুয়েশন, একটা ড্রাগের সাথে আরেকটা ড্রাগের ইন্টারাকশন হয়, সেটা দ্যাট মে ইনক্রিজেস দ্য এক্সক্রিশন অর ডিক্রিজেস দ্য এক্সক্রিশন। যেমন ধর ডিজক্সিনের সাথে ইন্টারাকশন কিছু হতে পারে, ঠিক আছে, তখন সেখানে ইন্টারাকশনের জন্য তার অ্যাক্টিভিটি কমবে বা বাড়বে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, হোয়ার দ্য ড্রাগ অ্যাক্ট, ওয়ান ড্রাগ অ্যাক্ট, and what are the different types of transporter or proteins that are involved in the transport of these drugs, ঠিক আছে। যেমন ধর metformin, metformin is excreted by the multi-drug and toxin excretion protein. If some drug that is inhibited, that inhibit the transporter protein, multi-drug and toxin excretion protein, তখন কি হবে? তখন metformin-এর কনসেন্ট্রেশন, প্লাজমা কনসেন্ট্রেশন বাড়তে থাকে, ঠিক আছে। Sometimes it reaches at the toxic level, যদি বাড়িয়ে দেয়। যেমন ধর প্রোবেনেসিডের সাথে যদি অ্যালোপিউরিনলের ইন্টারাকশন দেখিস, প্রোবেনেসিড কি করে? প্রোবেনেসিড উইল ইনক্রিজ দ্য অ্যালোপিউরিনল এক্সক্রিশন, অ্যালোপিউরিনল এক্সক্রিশন বাড়িয়ে দেয়। তাহলে প্রোবেনেসিড আর অ্যালোপিউরিনল যদি একসাথে ইউজ করা হয়, তাহলে আমাকে দরকার হলে অ্যালোপিউরিনলের ডোজ বাড়াতে হবে অথবা প্রোবেনেসিডের ডোজ কমাতে হবে টু অপটিমাইজ দেয়ার ফাংশন, যেটা আমার দরকার, ঠিক আছে। প্রোবেনেসিড উইল ইনক্রিজ দ্য অ্যালোপিউরিনল এক্সক্রিশন, কারণ একটা দুটোই ইউরিক অ্যাসিডকে কমায়, বাট দেয়ার মেকানিজম অফ অ্যাকশন ইজ ডিফারেন্ট, বাট ইট উইল ইন্টারাক্ট অ্যাট দ্য এক্সক্রিশন লেভেল। সেখানে যদিও দেওয়া হয় না, কিন্তু ইট উইল ইন্টারাক্ট ইন দিস ওয়ে, ঠিক আছে। এবার এই ফার্মাকোকাইনেটিক অ্যান্ড ফার্মাকোডাইনামিক ওয়েতে রয়েছে ডিফারেন্ট টাইপস অফ ইন্টারাকশন। তো প্রথম যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকগুলো কালকে পড়াতে হবে, এর পরের দিন পড়াতে হবে, যেগুলো আছে সেগুলো। ধর একটা হচ্ছে নন, যেগুলো আছে সেগুলো আগে বলে দিই। দ্যাট ইজ দ্য মোস্ট কমন, ওয়ান অফ দ্য মোস্ট কমন ইন্টারাকশন, যেটা বিভিন্ন জায়গায় আছে, যেটা ডে টু ডে লাইফ প্র্যাকটিস করবি বা যখন ইন্টার্নশিপ করবি বা যখন পেশেন্ট দেখবি তখন পাবি। অ্যান্টাসিড অ্যান্ড সুক্রালফেট। অ্যান্টাসিড অ্যান্ড সুক্রালফেট। সুক্রালফেট কি? হোয়াট ইজ সুক্রালফেট? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সালফেটেড সুক্রোজ অফ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা সল্ট, অ্যালুমিনিয়াম সল্ট, এটা বলা সুক্রালফেট। সুক্রালফেট কি করে? হাউ ইট অ্যাক্টস? সুক্রালফেট polymerizes after oral administration under the pH 4, মানে less than pH 4 এর যখন আমাদের গ্যাস্ট্রিক pH-টা যাবে, তখন এটা pH 4 এর নিচে গিয়ে পলিমারাইজ করবে and forms a thick viscid layer over the ulcer base। যে ওপেন আলসারটা যেটা থাকবে, যদি এটা পেপটিক আলসার ডিজিজে আলসার, এটা কি আলসারও প্রোটেক্টিভ এজেন্ট, একটা আলসারও প্রোটেক্টিভ এজেন্ট সুক্রালফেট। আরেকটা কি রে? হোয়াট ইজ দ্য অ্যানাদার আলসার প্রোটেক্টিভ এজেন্ট? ইন শর্ট CBS, কোলয়েডাল বিসমাথ সাবসাইট্রেট, তাই তো? ইট উইল ফর্মস এ, সুক্রালফেট কি করবে? আন্ডার দ্য pH 4 it polymerizes and it forms a thick viscid layer over the ulcer base and protects the ulcer base from getting into contact with the gastric acid, যাতে আলসার বেস, অ্যাক্টিভ আলসার বেসটা গ্যাস্ট্রিক, আমাদের যে গ্যাস্ট্রিক অ্যাসিড
এইচসিএল এর কন্ট্যাক্টে যাতে না আসতে পারে, কারণ কন্ট্যাক্টে আসলেই সেটা আবার সেখানে ইরিটেশন হবে, সেখানে ইনফ্লামেশন হবে, সেখান থেকে আলসার অ্যাগ্রাভেট করতে পারে, ব্লিডিংও হতে পারে, বা আলটিমেটলি সিভিয়ার ফর্মে কি হয়, পেপটিক পারফোরেশন হতে পারে। ঠিক আছে, ব্লিড করে পেপটিক পারফোরেশন পর্যন্ত হতে পারে। তাহলে এইখানে হচ্ছে আন্ডার দ্য পিএইচ 4 এটা থিক ভিসিড একটা জেল লাইক ফর্মেশন করবে। কিভাবে করে, আর এটা কি করে, যে আমাদের আলসারের মধ্যে আলসার বেসে যে প্রোটিনগুলো রয়েছে তাদের সাথে ইন্টারাক্ট করে সেখানে একটা থিক লেয়ার তৈরি করে, and it will protect the ulcer base from getting into contact with gastric acids. এবার যদি অ্যান্টাসিডস ইউজ করা হয়, অ্যান্টাসিডস তুই বলতে পারিস পিপিআই, লোকাল অ্যান্টাসিডস যদি ইউজ করা হয় তাহলে কি হবে, তাহলে ইট উইল রিডিউসেস দ্য গ্যাস্ট্রিক অ্যাসিডিটি। সো দ্য পিএইচ 4 যেটা আমাদের এমনি ফাস্টিং স্টেটে অ্যাচিভড হয়, তাহলে দ্যাট ইজ নট অ্যাচিভড when the PPI is administered. PPI administered বা লোকাল অ্যান্টাসিড যদি অ্যাডমিনিস্টার করা হয়, তাহলে একটা লোকালি অ্যাসিডকে নিউট্রালাইজ করবে, গ্যাস্ট্রিক অ্যাসিডকে, আর এটা কি করে সিস্টেমিক্যালি কাজ করে প্যারাইটাল সেল থেকে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্পকে ব্লক করবে, and it will reduces the HCl excretion from the parietal cell of the gastric mucosa. গ্যাস্ট্রিক মিউকোসার প্যারাইটাল সেল থেকে HCl সিক্রেশনটা বন্ধ হয়ে যাবে, তাই তো? তাহলে দে উইল রিডিউসেস দ্য গ্যাস্ট্রিক পিএইচ। গ্যাস্ট্রিক পিএইচ রিডিউস হলে মানে পিএইচ তাহলে এলিভেটেড হবে না কমবে? অ্যাসিডিটি যদি বাড়ে তাহলে পিএইচ কি হয়, আর অ্যাসিডিটি যদি কমে তাহলে পিএইচ কি হবে, বাড়বে। তাহলে পিএইচ 4 যেটা দরকার ছিল সুক্রালফেটের অ্যাক্টিভিটির জন্য, দ্যাট ইজ নট মেনটেন। তাহলে কো অ্যাডমিনিস্টার করলে কি হবে, তাহলে সুক্রালফেটের অ্যাক্টিভিটি রিডিউসড হয়ে যাবে, তাই তো? সুক্রালফেটের অ্যাক্টিভিটি, সেই জন্য এদের মধ্যে তাও যে অ্যাডমিনিস্টার করা হয় না তা না, তবে মিনিমাম 6 to 8 আওয়ার স্পেসিং শুড বি রিকোয়ার্ড মিনিমাম। মানে সবকটা সব জিনিসই যে একদম দেওয়া যায় না এরকম নয়, সবই হচ্ছে আমাদের কন্ডিশন বেসড বা রেজাল্ট কিরকম আসছে তার উপর ডিপেন্ড করে। সেই জন্য 6 to 8 আওয়ার স্পেসিং শুড বি গিভেন বিটুইন দ্য অ্যাপ্লিকেশন অফ দি সুক্রালফেট অ্যান্ড এনি টাইপ অফ অ্যান্টাসিড লাইক পিপিআই অর আদার। পিপিআই এর মধ্যে প্রোটন পার মিলিমিটার কি আছে, যে কোনো প্রাজল গুলো, omeprazole, pantoprazole, rabeprazole, esomeprazole, lansoprazole, dexlansoprazole, these are the different PPIs and sucralfate combination রয়েছে। তাহলে একটা গেল অ্যান্টাসিড অ্যান্ড সুক্রালফেট, ইট ইজ এ কমন, ভেরি কমন ড্রাগ ইন্টারাকশন, প্রায় প্রতি 2-3 বছরে একবার করে আসে, আর খুব কমনলি জিজ্ঞেস করা হয়, সব থেকে ডে টু ডে প্র্যাকটিসে প্রায় একটা এরকম পাওয়া যায়। সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, হয়তো আপার জিআই এন্ডোস্কোপি করে দেখা গেছে একটা আলসার বা একটা হাইপারেমিক রিজিয়ন রয়েছে, তাদের শুধুমাত্র ইয়েতে কাজ হচ্ছে না, পিপিআই দিয়ে কাজ হচ্ছে না, তখন তাদেরকে সুক্রালফেট দেওয়া হয় অ্যালং উইথ অক্সিটাকেইন। অক্সিটাকেইন ইজ এ লোকাল অ্যানাস্থেটিক ড্রাগ, অক্সিটাকেইন দেওয়া হয়। তখন কিন্তু একটা মিনিমাম 6 to 8 আওয়ার স্পেসিং শুড বি মেনটেন বিটুইন দ্য অ্যাপ্লিকেশন অফ দি পিপিআই অ্যান্ড সুক্রালফেট, সো দ্যাট বোথ ড্রাগ ক্যান পারফর্ম দেয়ার অ্যাকশন। ঠিক আছে, তাহলে এটা কি টাইপের ইন্টারাকশন হলো, কি টাইপের ইন্টারাকশন, ফার্মাকোকাইনেটিক হবে না ডাইনামিক? দুটোই তো 50-50 তো চান্স। কাইনেটিক নয়, ডাইনামিক। কেন কাইনেটিক হলো, কেন কাইনেটিকে অ্যাবজর্পশন লেভেলে কিছু হচ্ছে, সুক্রালফেটের কি অ্যাবজর্পশন হয় না? ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন, কোনো লেভেলে কিছু হচ্ছে, তাই তো নয়। তাহলে এটা হচ্ছে ফার্মাকোডাইনামিক, তাদের মেকানিজম অফ অ্যাকশন একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করছে। তাহলে সেই জন্য দিস ইজ এ ফার্মাকোডাইনামিক টাইপ অফ ড্রাগ ইন্টারাকশন। ঠিক আছে, নেক্সট একটা রয়েছে ধর অ্যাসপিরিন আর ওয়ারফারিন। অ্যাসপিরিন কি টাইপের ড্রাগ রে, আর ওয়ারফারিন কি? অ্যাসপিরিন কি? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। ঠিক আছে, নন স্টেরয়েডাল। অ্যাসপিরিন কিভাবে কাজ করে? সাইক্লোঅক্সিজিনেজ এনজাইম ইনহিবিটর। আচ্ছা, ইসেমিক হার্ট ডিজিজে কিরকম অ্যাসপিরিন ইউজ করা হয়, কোন ডোজে? কতগুলোই তো ডোজ আছে অ্যাসপিরিনের ডিফারেন্ট ডোজে ডিফারেন্ট অ্যাকশন। একটা অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টি ইনফ্লামেটরি, আর একটা কার্ডিও প্রোটেক্টিভ অ্যাকশন। সেটা হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন, দ্যাট ইজ ইউজড 81 থেকে বা 75 থেকে 325 মিলিগ্রাম পর্যন্ত ইউজ হয়। তাহলে এই যে লো ডোজ অ্যাসপিরিন ইউজ করা হয় কেন, বা অ্যাসপিরিন ধর অ্যাসপিরিন ইউজ করছে, অ্যাসপিরিন ইউজ করলে সাইক্লোঅক্সিজিনেজ ইনহিবিটর।
অ্যাসপিরিনের একটা তাহলে অ্যান্টি কোয়াগুল্যান্ট প্রপার্টি আছে, ইট উইল ইনহিবিট দ্য প্লেটলেট অ্যাগ্রিগেশন, তাই তো? প্লেটলেট অ্যাগ্রিগেশন কিভাবে ইনহিবিটেড হয়? সাইক্লোঅক্সিজেনেজ তো ইনহিবিট করে, বুঝলেন? সাইক্লোঅক্সিজেনেজকে তো ইনহিবিট করে, সাইক্লোঅক্সিজেনেজ ইনহিবিট করে আলটিমেটলি প্লেটলেট অ্যাগ্রিগেশন কমায়, reduces the platelet aggregation by inhibiting the thromboxane A2 formation, thromboxane A2, তাই তো? thromboxane TXA2, thromboxane A2 formation, thromboxane A2 formation কোথায় কমায়? within platelet. লো ডোজ অ্যাসপিরিনের মজাটা কি, কেন লো ডোজে ইউজ করা হয়? বেশি তো দেওয়াই যেতে পারতো। দুটো অ্যান্সার হতে পারে, অল্প ডোজে দিলে তো হয়ে যাচ্ছে, বেশি ডোজ দিয়ে লাভ, তাই তো? একটা চর মেরে যদি কাজ হয়ে যায়, দুটো চর মারা তো দরকার। তাহলে একটা হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন, সেটা বলতে পারি যে বেশি ডোজ দেওয়ার দরকার নেই, যদি না দরকার হয় দেবো না। আরেকটা কি, আচ্ছা প্লেটলেটে যে ইনহিবিশন গুলো হয় সেটা রিভার্সিবল হবে না ইরিভার্সিবল হবে বলতো? কেন ইরিভার্সিবল হবে? ঠিক, সাইক্লোঅক্সিজেনেজ ইনহিবিশনটা সেটা রিভার্সিবল হবে না ইরিভার্সিবল হবে? যে সেলের ইয়েকে, মাথাকে, হু ইজ দ্য নিউক্লিয়াস? তা প্লেটলেটে নিউক্লিয়াস আছে? নিউক্লিয়াস নেই। তাহলে নিউক্লিয়াস ইজ এ সাইট অফ জিন ট্রান্সক্রিপশন, প্রোটিন ট্রান্সলেশন বল এগুলো হয়তো। তাহলে সাইক্লোঅক্সিজেনেজ দ্যাট ইজ অ্যান এনজাইম, দ্যাট ইজ এ প্রোটিন স্ট্রাকচার। তাহলে প্রোটিন স্ট্রাকচার দ্যাট ইজ, তার ইয়েটা কোথায় রয়েছে, জেনেটিক কোড কোথায় রয়েছে? নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াসই যদি না থাকে, তাহলে এটা যদি প্রিফর্ম সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম ছিল, ইফ দ্যাট ইজ ইনহিবিটেড ইরিভার্সিবলি, তাহলে তো ইয়ের অ্যাসপিরিনের এফেক্ট চলে যাওয়ার পরে দে ক্যান নট প্রডিউস cyclooxygenase enzyme after the effect of aspirin gone unless the new platelet is formed, because এদের মধ্যে তো নিউক্লিয়াস নেই, এরা তো নিজেদের সাইক্লোঅক্সিজেনেজ তৈরি করতে পারছে না, তাই তো? তাহলে এটা একটা ফ্যাক্টর। তাহলে এই জন্য প্লেটলেটের এখানে যেটা ইরিভার্সিবল, এমনি অ্যাসপিরিন যেটা করে সেটা ইরিভার্সিবল ইনহিবিশন, প্লাস এটা কিন্তু পজ করে তারপরে আবার রিপ্রোডিউস করতে পারে না। যে পজ করে নিলাম, এখন যতক্ষণ অ্যাসপিরিন আছে অ্যাক্টিভিটি, অ্যাসপিরিনের অ্যাক্টিভিটি চলে গেল, তারপরে আমি আবার নতুন করে তৈরি করব সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম, সেটা কিন্তু হয় না, ঠিক আছে? তাহলে এই একটা ব্যাপার থাকছে। তাহলে সেই জন্য অ্যাসপিরিন কিভাবে কাজ করে? থ্রম্বক্সিন A2 ইনহিবিট দ্য ফর্মেশন অফ দি থ্রম্বক্সিন A2, দে উইল ইনহিবিট দ্য প্লেটলেট অ্যাগ্রিগেশন। আচ্ছা ওয়ারফারিন কিভাবে কাজ করে? অ্যাসপিরিনের মেইনলি হচ্ছে এটা অ্যাসপিরিনের সাথে ওয়ারফারিনের ইন্টারঅ্যাকশন। মানে ওয়ারফারিন কি এনজাইম ইনহিবিট করে? ভিটামিন কে, এটা একটা ভিটামিন কে ইপক্সাইড রিডাকটেজ এনজাইম ইজ ইনহিবিটেড। তাহলে ভিটামিন কে ইজ রেসপন্সিবল ফর অ্যাক্টিভেশন অফ দি সার্টেন ক্লটিং ফ্যাক্টর। কোন কোন ক্লটিং ফ্যাক্টর? What are the different clotting factors that is activated by the presence of vitamin K? Factor 2, factor 7, factor 9, factor 10. 2, 7, 9, 10. এটা মনে রাখবি, সব সময় লাগবে। Factor 2, 7, 9, 10 that is inhibited by the vitamin K epoxide reductase যদি inhibited হয়, if the enzyme vitamin K epoxide reductase is inhibited, and epoxide reductase কি করছে? ভিটামিন কে কে অ্যাক্টিভ ফর্মে নিয়ে আসছে, রিডিউসড ফর্ম, ঠিক আছে? And this active form is required for the activation of the factor 2, 7, 9, 10. তাহলে this is also anticoagulant drug. And এটা যেটা করছে অ্যাসপিরিন, কি হচ্ছে? অ্যাসপিরিন that inhibit the platelet aggregation. তাহলে এই দুটো জিনিসই লাগবে, একটা হচ্ছে ফ্যাক্টর 2, 7, 9, 10 এর লাগবে ক্লটিং এর জন্য, আবার প্লেটলেট অ্যাগ্রিগেশন ইজ অলসো ইম্পর্টেন্ট স্টেপ ফর ক্লট ফর্মেশন, তাই তো? তাহলে এটা যদি দুটোই এভাবে একসাথে অ্যাডমিনিস্টার করা হয়, তাহলে কি হবে? কোনো একটা পেশেন্টকে অ্যাসপিরিনও দেওয়া হয়েছে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য, আবার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের জন্য ওয়ারফারিনও দিয়ে দিচ্ছে, তাহলে কি হবে? ব্লিডিং চান্স কি হবে? ব্লিডিং বাড়বে না কমবে? বেড়ে যাবে, ব্লিডিং চান্স বাড়বে। তাহলে এটা তাহলে একটা ব্যাপারটা দেখতে হবে যে আমাদের কিরকম আইএনআর, পিটি আইএনআর কিরকম আছে, তার উপর ডিপেন্ড করে। অ্যান্ড আরেকটা যেটা হচ্ছে ওয়ারফারিন ইজ অলসো, তাহলে এটা কি টাইপের ইন্টারাকশন হলো এখনো পর্যন্ত যতটা বললাম? কাইনেটিক না ডাইনামিক টাইপ অফ ইন্টারাকশন? একটা থ্রম্বক্সিন A2 ইনহিবিট করছে,
থ্রম্বক্সিন A2 ফর্মেশন ইনহিবিট করছে, সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম ইনহিবিট করে, আরেকটা ফ্যাক্টর 2, 7, 9, 10 কে অ্যাক্টিভ ফর্মে আসতে বাধা দিচ্ছে। ফার্মাকোডাইনামিক টাইপ অফ ইন্টারঅ্যাকশন। আবার যেটা হয়, ওয়ারফারিন ইজ হাইলি প্রোটিন বাউন্ড, ঠিক আছে, হাইলি প্রোটিন বাউন্ড, ঠিক আছে, হাইলি প্রোটিন বাউন্ড, ঠিক আছে, 90% এর কাছাকাছি প্রোটিন বাউন্ড থাকে। অ্যান্ড অ্যাসপিরিন হ্যাজ মোর অ্যাফিনিটি ফর প্লাজমা প্রোটিন। অ্যান্ড অ্যাসপিরিন যখন অ্যাডমিনিস্টার করা হয়, অ্যাসপিরিন উইল replace them in the protein binding site and releases the warfarin from the protein binding site. তাহলে this will also increases the activity of the warfarin. তাহলে সেটা আমাদের ওয়ারফারিনের অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি বা ফ্যাক্টর 2, 7, 9, 10 যে অ্যাক্টিভেশন হচ্ছে না সেটার অ্যাক্টিভিটি আরো বাড়িয়ে দেবে। তাহলে এইটা যদি ইন্টারাকশন হয় তাহলে কি টাইপের ইন্টারাকশন? কাইনেটিক। মানে এখানে এই দুটো ইন্টারাকশনই দেখা যায়, ফার্মাকোকাইনেটিক অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মাকোডাইনামিক টাইপ অফ ইন্টারাকশন, দুটো ইন্টারাকশনই দেখা যায়। এমন নয় যে কোনোটা শুধুমাত্র ফার্মাকোকাইনেটিক হবে, ফার্মাকোডাইনামিক হতে পারে না, এরকম নয়, বোথ লেভেলেই হতে পারে, ফার্মাকোকাইনেটিক ডাইনামিক দুটো লেভেলেই হতে পারে, মানে একসাথে মিক্সড ইন্টারাকশনও দেখা যেতে পারে। তার মানে এইটা যদি দুটো কোনো কারণে অ্যাডমিনিস্টার করা হয় তাহলে আমাদের কিন্তু উই শুড ইউজ ইট কশাসলি অর জুডিশিয়াসলি। কন্ট্রা ইন্ডিকেশন হয়তো সবসময় থাকে না, কিন্তু আমাদের সবসময় মেজারমেন্টটা রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এনালাপ্রিল, একটা হচ্ছে অ্যাটরভাস্টাটিনের সাথে ফেনোফাইব্রিন। অ্যাটরভাস্টাটিন দ্যাট ইজ এ ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ। অ্যাটরভাস্টাটিন ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ, এটা কোথায় ইউজ হয় রে? ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ কোথায় ইউজ হয়? জেম ফাইব্রোজিল, সিপ্রোফাইব্রেট, ক্লোফাইব্রেট, বেজাফাইব্রেট, ফেনোফাইব্রেট, দিস আর দ্য ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ ড্রাগ। কোথায় ইউজ হয়? হ্যাঁ হ্যাঁ, হাইপারটেনশন, হাইপারটেনশন ইউজ হয় না ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ। হাইপারটেনশনে কি কি ড্রাগ ইউজ হয় রে? ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ কোথায় ইউজ হয় বল? হ্যাঁ, হার্ট ফেলিওর। যদি বলিস যে ইউজ হয় না তা নয়, কিন্তু কথা হচ্ছে হার্ট ফেলিওর আবার যদি ড্রাগের মধ্যে খুঁজিস এটা পাবি না। যার একটা মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়ে গেছে, দিয়ে তাতে একদম মায়োকার্ডিয়াল নেক্রোসিস হয়ে গিয়ে ইজেকশন ফ্র্যাকশন এসে দাঁড়িয়েছে 35%, ঠিক আছে। নর্মাল ইজেকশন ফ্র্যাকশন কত রে? নর্মাল ইজেকশন ফ্র্যাকশন কত? লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন 52, অ্যারাউন্ড 66, 65 এরকম আশেপাশে থাকে, একদম এসে দাঁড়িয়েছে 30% ইজেকশন ফ্র্যাকশন। তাহলে দ্যাট ইজ এ হার্ট ফেলিওর, কিন্তু মায়োকার্ডিয়াল ইনফাকশন থেকে হয়েছে, সেখানে স্ট্যাটিন ইউজ করছি, তার সাথে দরকার হলে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ ইউজ করছি। তাহলে হার্ট ফেলিওর ইউজ করা যায় না এটা বলতে পারা যাবে, কিন্তু কোথায় ইউজ করা যাবে সেটা বলতে হবে। কিন্তু হার্ট ফেলিওরে ড্রাগের মধ্যে আবার এটা পাবে, কোথায় ইউজ হয় রে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ? হ্যাঁ, হাইপার, হ্যাঁ, তাহলে ডিসলিপিডেমিয়া, হাইপোলিপিডেমিক ড্রাগ হিসেবে ইউজ হয় ডিসলিপিডেমিয়া। হ্যাঁ, মেনলি ট্রাইগ্লিসারাইডকে অ্যাড্রেস করা হয়, ট্রাইগ্লিসারাইড যদি বেশি বেড়ে থাকে তাহলে এটা অ্যাড্রেস করা হয়। দ্যাট ইজ এ ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ। কিভাবে কাজ করে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ? দ্যাট ইজ এ পারঅক্সিজম প্রলিফারেটর অ্যাক্টিভেটেড রিসেপ্টর আলফা অ্যাগনিস্ট, পিপিএআর আলফা। আর এর পরের দিন পড়াবো ডায়াবেটিসে পিপিএআর গামা অ্যাগনিস্ট, পিপার গামা, পিপিএআর বলে পিপার বলা হয় ইন শর্ট, যদি ঠিক নয় উচ্চারণ করা, কিন্তু আমরা বলি পিপার আলফা, পিপার গামা তাড়াতাড়ি। তাহলে এটা হচ্ছে পিপিএআর আলফা অ্যাগনিস্টিক ড্রাগ। PPAR alpha, that is a paroxysm proliferator activated receptor. It is a nuclear factor. নিউক্লিয়ার ফ্যাক্টর, এটাকে যদি ইনডিউস করা হয় বা ইনহিবিট করা হয় তাহলে এর এফেক্ট সরাসরি কিসে পড়বে? জিন ট্রান্সক্রিপশনে পড়বে। কোনো একটা জিনের ট্রান্সক্রিপশন বাড়াবে বা কমাবে, দ্যাট উইল এফেক্ট অ্যাট দ্য লেভেল অফ প্রোটিন সিনথেসিস, ঠিক আছে। তাহলে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ যেগুলো ছিল সেগুলো হচ্ছে পিপার আলফা ইনডিউসার বলতে পারি, বা পিপার আলফা অ্যাগনিস্ট। পিপার আলফা করে কি হয়? পিপার আলফা অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি করলে it will increases the activity of the lipoprotein lipase. lipoprotein lipase যেটা হচ্ছে, যেটা বলে ট্রাইগ্লিসারাইড কমাতে হেল্প করে, ঠিক আছে, ট্রাইগ্লিসারাইডকে মেটাবলাইজ করা যায়, ঠিক আছে, 1 নম্বর। আর কি করে? it will increases the fatty acid oxidation, মানে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের জন্য যে এনজাইমগুলো রেসপন্সিবল ছিল সেগুলোর অ্যাক্টিভ সিনথেসিস বলতে পারিস বাড়িয়ে দেবে। আর কি করে? it will reduces the activity of the ApoC3, that is an apoprotein, অ্যাপোলাইপোপ্রোটিন বা অ্যাপোপ্রোটিন, ApoC3 প্রোডাকশনটা কমিয়ে দেবে। ApoC3 কি করে? ApoC3 দ্যাট ইজ এ
that induces the lipolysis, তার মানে ApoC3 যদি ইনহিবিটেড হয় that reduces the lipolysis, lipolysis হলে যেটা হয় সেটা ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেলটা বেড়ে যায়, and ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল বাড়লেই যেটা হবে সেটা ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল লিভারে যাবে, সেখানে ট্রাইগ্লিসারাইড ফর্মেশন হবে, সেখান থেকে বাইরে আসবে VLDL LDL এগুলো সব বাড়তে থাকবে, TG সব বাড়তে থাকবে, ঠিক আছে, ট্রাইগ্লিসারাইড ফর্মেশন বাড়বে, VLDL ফর্মেশন বাড়বে, LDL IDL এগুলো সব বাড়তে থাকবে। তাহলে ইট ইজ এ, তাহলে ApoC3 কে ইনহিবিট করে, ApoC3 ইজ ইনহিবিটেড, লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটি সেটা বাড়বে, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন উইল ইনক্রিজ and it will also increase the HDL level, HDL মানে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, বা যেটাকে ইন শর্টে বলা হয় গুড কোলেস্টেরল, LDL কে বলা হয় ব্যাড কোলেস্টেরল, তাই তো, তাহলে গুড কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল থাকছে, তাহলে এখানে HDL কে বাড়াবে, HDL কে বাড়ায় কিভাবে, এটা হচ্ছে ApoA1 আর ApoA2 তাদের প্রোডাকশনটা বাড়িয়ে দেবে, দ্যাট ইজ অ্যান প্রোটিন মানে লাইপোপ্রোটিন ফর HDL, HDL এর মধ্যে যে লাইপোপ্রোটিনটা মেইনলি থাকে দ্যাট ইজ ApoA গ্রুপের থাকে, ApoA1 আর ApoA2, তাহলে তাদের প্রোডাকশন, তার মানে এটা একটা ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ। ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভের মধ্যে সবথেকে যেটা চান্সেস থাকে যেটা হচ্ছে মায়োপ্যাথি, দ্যাট ইজ ম্যাক্সিমালি বাই দ্য জেম ফাইব্রোসিল, জেম ফাইব্রোসিলে মায়োপ্যাথিটা সবথেকে বেশি হতে পারে, ঠিক আছে, আর এই মায়োপ্যাথির চান্সেসটা কখন বেড়ে যাবে, মায়োপ্যাথির চান্স বাড়বে যখন ইট ইজ কম্বাইন্ড উইথ এনি স্টার্টিং গ্রুপ অফ ড্রাগ, স্টার্টিং গ্রুপ অফ ড্রাগ মানে স্টার্টিং গ্রুপ অ্যাডরভাস্টাটিন, রোসুভাস্টাটিন, সিমভাস্টাটিন, প্রাভাস্টাটিন, লোভাস্টাটিন, এমন ডিফারেন্ট স্ট্যাটিনস রয়েছে। স্ট্যাটিনস কিভাবে কাজ করে, হাউ স্ট্যাটিন অ্যাক্ট, inhibit the HMG-CoA reductase, it is an HMG-CoA reductase inhibitor group of drug, HMG-CoA reductase inhibitor কি করে it is a rate limiting step for the cholesterol synthesis in the liver, rate limiting step for the cholesterol synthesis in the liver, inhibit the formation of the cholesterol টা ঠিক আছে বিভ্যালোনেট, হ্যাঁ হ্যাঁ, HMG-CoA এর ফুল ফর্ম কি রে, হাইড্রক্সি মিথাইল গ্লুটারিল ক্লোয়ে, তার আগে কিছু নাম্বারস আছে পড়ে নিবি, হাইড্রক্সি মিথাইল গ্লুটারিল ক্লোয়ে, ঠিক আছে, এবার HMG-CoA রিডাক্টেস ইনহিবিটর করলে আলটিমেটলি যেটা কমে টোটাল কোলেস্টেরল কমবে, LDL কোলেস্টেরল কমবে, এগুলো কমবে, ঠিক আছে, এটার যেমন এফেক্ট দেখা যায় টিজিটা কমবে, HDL বাড়বে, LDL কমবে, এটা শুধুমাত্র LDL এর উপরই মেইন বা টোটাল কোলেস্টেরল উপর মেইন এফেক্টটা থাকে, ট্রাইগ্লিসারাইডের দিকে কম থাকে না কারণ কম থাকে, ঠিক আছে, HDL এর উপরে এর সেরকম কোনো খুব একটা এফেক্ট নেই, যদি নর্মাল লেভেলে থাকে কারণ HDL তার উপরে সেরকম কোনো HDL বাড়ানোর কোনো এফেক্ট নেই, তাহলে এটা গেল। এবারে স্টার্টিন মেটাবলাইজড হয়ে গেছে বিশেষ করে অ্যাটরভাস্টাটিন, দ্যাট ইজ মেটাবলাইজড বাই দ্য CYP3A4 enzymes mainly, that is a cytochrome P450 enzyme present in the liver and it is taken up within the liver via a organic anion transporter 1B1, organic OATP 1B1, that also responsible for transport of gem fibrosin OATP 1B1, তাহলে দুটো ড্রাগ যদি একসাথে দেওয়া হয় তাহলে কি হবে, OATP 1B1 এর জন্য দুটোর মধ্যে কম্পিটিশন হবে, তাহলে দুজনেরই আপটেক কমবে, এইবার যেটা যেই সার্কুলেটিং ফ্রি ড্রাগ বাড়বে তখন যেটা হচ্ছে অ্যাটরভাস্টাটিনস এর ক্ষেত্রে মেইন অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন দ্যাট ইজ দ্য মায়োপ্যাথি, তাহলে অ্যাটরভাস্টাটিন বা স্টাটিন গ্রুপের যদি মায়োপ্যাথি হয় তাহলে সার্কুলেটিং স্টাটিন লেভেল যদি বেড়ে যায় তাহলে দেয়ার ইজ এ ইনক্রিজ চান্সেস অফ মায়োপ্যাথিক চান্সেসটা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে, এবার যেটা হচ্ছে ম্যাক্সিমাম মায়োপ্যাথি কখন দেখা যাবে, যখন স্টাটিন ইজ কম্বাইন্ড উইথ জেম ফাইব্রোসিল, ওয়ারফারিন, সাইক্লোস্পোরিন, ডিজক্সিন, ম্যাক্রোলাইড গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক মানে অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন পরে আসবে, অ্যান্ড অ্যাজোল অ্যান্টিফাঙ্গালস, আর কোথায় হয় HIV প্রোটিয়েজ ইনহিবিটর গ্রুপ অফ দ্য ড্রাগ, নিফাজোডন, নিয়াসিন, ঠিক আছে, আর অ্যামিওডারন দ্যাট ইজ অ্যান অলসো ড্রাগ ফর ট্রিটমেন্ট অফ দি অ্যারিথমিয়া, অ্যামিওডারন ইউজ করা হয়, ঠিক আছে, তাহলে এই যে এই ড্রাগগুলো যখন দেওয়া হবে স্টাটিনসের সাথে, যে বিশেষ করে জেম ফাইব্রোসিস যদি দেওয়া হয় তাহলে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমালি মায়োপ্যাথিক চান্সেস থাকে, দুটো কারণে হয়, একটা হচ্ছে OATP 1B1 দিস সিমিলার ট্রান্সপোর্ট মেকানিজম, আরেকটা যেটা হয় দিস বোথ গ্রুপ অফ ড্রাগস মেটাবলাইজড বাই দ্য glucuronide conjugation and sometimes they both use the same enzyme for their glucuronidation, তাই UGT ধর
যে ডিফারেন্ট যে ইউজিটি এনজাইম গুলো রয়েছে, গ্লুকিউরোনোসিল ট্রান্সফারেন্স এনজাইম গুলো আছে, সেম এনজাইম অনেক সময় ইউজ হয়। সব থেকে বেশি দেখা যায় কাদের ক্ষেত্রে, যখন জেম ফাইব্রোজিলের সাথে atorvastatin বা any type of statin use করা হয়, they are taken up by the same transporter OATP1B1 and they are metabolized by the same UGT enzyme, glucuronosyl transferase enzyme। তাহলে তাদের ক্ষেত্রে মায়োপ্যাথির চান্সেসটা সব থেকে বেশি থাকে। এই জন্য অ্যাটরভাস্টাটিনের সাথে, এবার যেটা স্পেসিফিক্যালি অ্যাটরভাস্টাটিনের সাথে ফেনোফাইব্রেটের ক্ষেত্রে যেটা হয়, জেম ফাইব্রোজিলের থেকে এদের মায়োপ্যাথির চান্সেসটা অনেকটা কম থাকে, বিকজ they are not using the same enzyme for their glucuronidation in the liver, they are using different enzyme, to some extent কম থাকে। এই জন্য অ্যাটরভাস্টাটিন মানে এনি টাইপ অফ স্টাটিন আর তার সাথে যদি ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ একসাথে দেওয়া হয়, তাহলে উই শুড লুক ফর ড্রাগ ইন্টারাকশন, যেটা যার ফল কি হবে, যে মায়োপ্যাথি কিভাবে একটা যে সিভিয়ার বডি এক, তার সাথে হচ্ছে ক্রিয়েটিন কাইনেজ যে এনজাইমটা থাকে দ্যাট ইজ এলিভেটেড, ইট ইজ দ্য মেন। তাহলে সেটা সিম্পল মায়োপ্যাথি মাসেল সোরনেস থেকে সিভিয়ার ফর্ম কি হতে পারে, র‍্যাপডোমায়োলাইসিস পর্যন্ত হতে পারে। না, এটা মাথায় রাখতে হবে সবসময়। অ্যাটরভাস্টাটিনের সাথে ফেনোফাইব্রিন দিচ্ছে, পেশেন্ট এসে বডি এক কমপ্লেন করছে কিনা, অনেকের ক্ষেত্রে কমপ্লেন করে, ঠিক আছে। সব থেকে বেশি হতে পারে জেম ফাইব্রোজিলের সাথে, যে কোনো স্টাটিংসের সাথে জেম ফাইব্রোজিল, কারণ জেম ফাইব্রোজিল ইউজিং দ্য সেম ট্রান্সপোর্টার ফর দেয়ার আপটেক উইদিন দ্য হেপাটোসাইটস and same enzyme for their glucuronidation mechanism বা glucuronidation procedure। তাহলে এদের ক্ষেত্রে সব থেকে বেশি হতে পারে, ফেনোফাইব্রেটের ক্ষেত্রে সেটা অনেকটা কম, বিকজ অফ দে আর ইউজিং ডিফারেন্ট আইসোফর্ম অফ দি ইউরিডিন গ্লুকিউরোনোসিল ট্রান্সফারেন্স এনজাইম, ঠিক আছে। কিন্তু মায়োপ্যাথিক চান্সেসটা সবার ক্ষেত্রেই থাকবে, যে কোনো স্টাটিংসের সাথে যে কোনো ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভস, ঠিক আছে। নেক্সট যেটা ইন্টারাকশন, নেক্সট ইন্টারাকশন হচ্ছে তোর ইমিপেনাসিলাস্টাটিন না, আর হচ্ছে ক্লোপিডোগ্রেল কি গ্রুপের ড্রাগ রে? অ্যান্টিপ্লেটলেট ড্রাগ এর মধ্যে পড়ে ক্লোপিডোগ্রেল। কাকে ইনহিবিট করে? ক্লোপিডোগ্রেল গ্রুপে আর কি কি ড্রাগ আছে রে? প্রাসুজেরেল আর টিক্লোপিডাইন, দিস আর দ্য ড্রাগস। এটা কি করে? অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। These are inhibiting the irreversible inhibitor of the P2Y12. Ultimately it is inhibit the platelet aggregation, and clopidogrel যেটা হচ্ছে this is a prodrug, and this prodrug to active drug conversion will require the enzyme CYP2C19. CYP2C19 is required for the activation of the clopidogrel to their active drug form by active substituent. And omeprazole কোন গ্রুপের ড্রাগ? omeprazole, pantoprazole এগুলো কোথাকার ড্রাগ? proton pump inhibitor। তার মধ্যে specifically omeprazole is a drug that specifically inhibit the CYP2C19 enzyme, specifically inhibit the CYP2C19 enzyme in the liver। তাহলে ক্লোপিডোগ্রেল কখন ইউজ হয় রে? ক্লোপিডোগ্রেল কখন ইউজ হয়? অ্যান্টিপ্লেটলেট ড্রাগ কোথায় ইউজ হয়? মায়োকার্ডিয়াল ইনফারকশনের প্রোফাইল্যাক্সিস, ইসকেমিক হার্ট ডিজিজে অনেক সময় ইউজ হয়, তাই তো। তাহলে সেখানে যদি আমার তার সাথে যদি আমার অ্যান্টাসিড, কারণ এই সমস্ত খেলে লোকজনের আবার অ্যান্টাসিড সকালবেলা একটা পিপিআই না খেলে হয় না, দ্যাট ইজ মোস্ট কমন সিনাইন। তো তুই হয়তো দিয়েছিস ক্লোপিডোগ্রেলের সাথে একটা অ্যাটরভাস্টাটিন কম্বিনেশন করে দিয়েছিস, যাতে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ আর এদিকে হচ্ছে স্ট্যাটিনস ফর হাইপোলিপিডেমিক অ্যাক্টিভিটি, সেটার জন্য দিয়েছিস। কিন্তু লোক বা মহিলা সে পাকা, সে সকালবেলা একটা করে OH20 খেয়ে নিচ্ছে, তাহলে কি হবে? CYP2C19 enzyme is required for the conversion of the clopidogrel to its active form, that is a irreversible inhibitor of the ADP যে receptor, ADP প্লেটলেটের যে ADP থাকে, ADP receptor P2Y12, and it will inhibit
the platelet aggregation. And CYP2C19 enzyme is inhibited by the omeprazole, specifically omeprazole, not অন্যান্য ইয়ে কিন্তু ইনহিবিট করে না, অন্যান্য পিপিআই কিন্তু ইনহিবিট করে না, স্পেসিফিক্যালি omeprazole ইনহিবিট দ্য CYP2C19। তাহলে এই দুটো যদি ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয় তাহলে কি হবে, ওমেপ্রাজলের অ্যাক্টিভিটি বাড়বে কমবে, না এদিকে ক্লোপিডোগ্রেলের অ্যাক্টিভিটি বাড়বে কমবে? ক্লোপিডোগ্রেল তো প্রোড্রাগ থেকে অ্যাক্টিভ ড্রাগে কনভার্সনের জন্য CYP2C19 এনজাইম ইজ রিকোয়ার্ড, and CYP2C19 enzyme is inhibited by the omeprazole। তাহলে কি হবে, ক্লোপিডোগ্রেলের অ্যাক্টিভিটি কমবে, অ্যাক্টিভিটি কমলে কি হবে, কি জন্য দেওয়া, ইসকেমিক হার্ট ডিজিজ বা মায়োকার্ডিয়াল ইনফারকশনের প্রোফাইল্যাক্সিস হিসেবে দেওয়া। তাহলে দেয়ার ইজ এ চান্সেস অফ রিকারেন্স অফ অ্যাঞ্জাইনাল অ্যাটাক বলতে পারিস, বা অ্যাঞ্জাইনাল পেন বাড়তে পারে। তাহলে সেটা সকালবেলা যাতে ওমেস 20 না খায় সেটা দেখে নিতে হবে, ঠিক আছে, যেটা মোস্ট লোকে করে, ঠিক আছে। আর একটা হচ্ছে তোর এনালাপ্রিল, তাহলে এটা ইন্টারাকশন গুলো, একটা হচ্ছে এনালাপ্রিলের সাথে স্পাইরোনোল্যাকটোন। এনালাপ্রিল কোন গ্রুপের ড্রাগ? আচ্ছা এর আগেটা বলতে এটা ফার্মাকোকাইনেটিক ইন্টারাকশন না ডাইনামিক ইন্টারাকশন? ক্লোপিডোগ্রেলের সাথে এটা ফার্মাকোকাইনেটিক টাইপ অফ ইন্টারাকশন, বিকজ মেটাবলিজম লেভেলে হচ্ছে, CYP2C এনজাইম CA2C19 এনজাইম ইনহিবিশনের জন্য হচ্ছে। নেক্সট হচ্ছে এনালাপ্রিলের সাথে স্পাইরোনোল্যাকটোন। এনালাপ্রিল কোন গ্রুপের ড্রাগ? এসি ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর কি করে, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 এ কনভার্সনটা ব্লক করে দেয়। অ্যাঞ্জিওটেনসিন 2 ইজ রেসপন্সিবল ফর, নিজের অ্যাক্টিভিটি তো রয়েছে, কোনটা সিক্রেশন বাড়ায়? হ্যাঁ হ্যাঁ, অ্যালডোস্টেরন। তাহলে এখানে অ্যালডোস্টেরন, তাহলে অ্যালডোস্টেরন কোথায় কাজ করে না? হোয়াট ইজ দ্য সাইট অফ অ্যাকশন, হোয়াট আর দ্য সাইট অফ ডিসিটি, বা হ্যাঁ লেট ডিসিটি, লেট ডিসিটি থেকে বলতে পারিস, লেট ডিসিটি আর্লি সিটি, সেখানে কাজ করে। আর্লি কালেক্টিং ডাক্ট আর লেস্ট ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। কিভাবে কাজ করে? ইট ইনক্রিজেস দ্য অ্যালডোস্টেরন ইনডিউসড প্রোটিন, AIP বলা হয়, অ্যালডোস্টেরন ইনডিউসড প্রোটিনের এক্সপ্রেশনটা বাড়িয়ে দেবে, কারণ দিস আর দ্য মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, বেসিক্যালি দে আর অ্যাক্ট ভায়া দ্য নিউক্লিয়ার রিসেপ্টরস, ঠিক আছে, যে কোনো স্টেরয়েড হরমোনসের রিসেপ্টরই কিন্তু নিউক্লিয়াসে থাকবে, নিউক্লিয়ার রিসেপ্টর। তাহলে অ্যালডোস্টেরন ইনডিউস প্রোটিন বাড়িয়ে দেবে। অ্যালডোস্টেরন ইনডিউস প্রোটিন বাড়লে কি হবে, সেটা সেল মেমব্রেনে একটা হচ্ছে কি করবে, একটা হচ্ছে সোডিয়াম আপটেক করে। সোডিয়াম আপটেক আর পটাশিয়াম সিক্রেশন কিন্তু একসাথে হয় না, একটা হচ্ছে সোডিয়াম আপটেক করবে, আর এটা তার রেসপন্সে লুমেন নেগেটিভিটিকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য পটাশিয়াম সিক্রেশন হয়। তাহলে এটা হচ্ছে সোডিয়ামের যে আপটেক হচ্ছে সেইটা বন্ধ করে দেয় লেট ডিসিটি আর্লি সিডিতে, ঠিক আছে, লেট সোডিয়াম এন্ট্রি। তাহলে সোডিয়াম এন্ট্রি বন্ধ হলে সেখানে পটাশিয়াম সিক্রেশনটা কমে যাবে, ঠিক আছে। তার মানে যদি হাই ডোজে ইউজ করা হয় বা এরকম করা হয়, যে অ্যাডভার্স এফেক্টের মধ্যে দেখবি এসি ইনহিবিটর ARBর মধ্যে একটা যেটা পড়ে, দ্যাট ইজ আ হাইপার ক্যালিমিয়া। আর স্পাইরোনোল্যাকটোন কোন গ্রুপের ড্রাগ? পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস। তার মানে এটাও হচ্ছে স্পাইরোনোল্যাকটোন, দ্যাট ইজ অ্যান অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, তার মানে অ্যালডোস্টেরনকে অ্যান্টাগোনাইজ করবে। তার মানে সেখানেও ওই আলটিমেটলি অ্যালডোস্টেরন ইনডিউস প্রোটিনের ইয়েটা কমিয়ে দেবে, এক্সপ্রেশন কমিয়ে দেবে, and it will reduces the sodium reabsorption, and consequently it will reduces the potassium excretion। তাহলে স্পাইরোনোল্যাকটোন আর এটা যদি একসাথে ইউজ করা হয় তাহলে কি হতে পারে, স্পাইরোনোল্যাকটোনও এটাও তাহলে পটাশিয়াম সিক্রেশন বন্ধ করছে। আবার এদিকে যেটা হচ্ছে এনালাপ্রিল এসি ইনহিবিটর বা এনি টাইপ অফ এসি ইনহিবিটর বা ARBs, that will also inhibit the aldosterone activity, ultimately reducing the sodium reabsorption। তাহলে কি হতে পারে, হাইপোনাট্রিমিয়া বলিস না, হাইপার ক্যালিমিয়া ইজ দ্য অ্যান্সার। তাহলে এখানে চান্সেস থাকবে হাইপার ক্যালিমিয়া হওয়ার, ঠিক আছে। যে জন্য দেখবি বলা হয় এসি ইনহিবিটরের সাথে কি কি জিনিস আমরা ইউজ করবো না। এক হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক আমরা ইউজ করবো না, তারপরে আর কিন্তু যদি আমরা ফিউরোসেমাইড বা থায়াজাইড ইউজ করি তাহলে কিন্তু সেই প্রবলেম হবে না, বিকজ দিস আর নট দ্য পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স। ফিউরোসেমাইড তো সব বের করে দিচ্ছে, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সব, ঠিক আছে।
তাহলে এখানে একটা হাইপার ক্যালিমিয়ার চান্সেস থাকে। আর হাইপার ক্যালিমিয়া থেকে হতে পারে অ্যারিথমিয়ার চান্সেসটা খুব বেশি। হাইপার ক্যালিমিক পিরিয়ডিক প্যারালাইসিস হতে পারে, সেগুলো হাইপার ক্যালিমিয়ার জন্য যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো বা যে সমস্ত সিমটম সাইন সিমটমস হওয়া যায় সেগুলো হতে পারে। অ্যারিথমিয়ার চান্সেসটা সব থেকে বেশি থাকে। ঠিক আছে, এটা গেল হাইপার ক্যালিমিয়া। আর এটা রয়েছে হচ্ছে গ্লিমেপেরাইডের সাথে ইনসুলিন। তোদের সকালেই পড়ানো হয়েছে গ্লিমেপেরাইড, দ্যাট ইজ অ্যান insulin secretagogue drug. Glimepiride, that is a sulfonylurea drug. Sulfonylurea act কিভাবে করে? It will inhibit the ATP sensitive potassium channel in the pancreatic beta cell and induces the beta cell depolarization that leads to membrane depolarization. Membrane depolarization that will increases the entry of calcium, and calcium will increase the exocytosis of the secretory granules, যেগুলোর মধ্যে ইনসুলিন কন্টেইনিং secretory granules, and increases the insulin secretion and produces its effect. আর এর সাথে যদি ইনসুলিন দেওয়া হয় তাহলে কি হবে? কোনো একটা কম্বিনেশনে শুধুমাত্র ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিয়ে কন্ট্রোল হচ্ছে, তাকে তুই বলি ইনসুলিন দিবি, কিন্তু তার আগে হচ্ছে তোর মেটফরমিন চলতো, তার সাথে গ্লিমেপেরাইড, যেগুলো কমন চলে, মেটফরমিন গ্লিমেপেরাইড গ্লিপটিন দিয়েছিস, না তো সুগার কন্ট্রোল হচ্ছে না, দিয়ে দেওয়া এবার একটা ইনসুলিন। সে লং অ্যাক্টিং হতে পারে বা শর্ট অ্যাক্টিং হতে পারে, রেগুলার হতে পারে অথবা লং অ্যাক্টিং হতে পারে। তাহলে কিসের চান্সেস বেশি থাকবে? এটা ইনসুলিন সিক্রেটাগগ মানে সালফোনিলিউরিয়া গ্রুপ, আর তার সাথে যদি ইনসুলিন দেওয়া হয় তাহলে কোন অ্যাডভার্স এফেক্টের চান্স বেশি থাকবে? হ্যাঁ, হাইপারগ্লাইসেমিয়া। সালফোনিলিউরিয়া দেওয়া হয় কিসের জন্য? মানে তুই কাউন্টারঅ্যাক্ট দ্য হাইপারগ্লাইসেমিয়া, কারণ এখানে হাইপারগ্লাইসেমিয়ার চান্সেসটা অনেকটা বেশি থাকে। হাইপোগ্লাইসেমিয়া সরি, চান্সেস অফ হাইপোগ্লাইসেমিয়া উইল বি মোর, তাই তো? বিকজ একটা হচ্ছে ইনসুলিন সিক্রেটাগগ আর এটা এক্সোজেনাস অ্যাডমিনিস্ট্রেশন অফ দি ইনসুলিন। একটা এন্ডোজেনাস ইনসুলিনকে বাড়িয়ে দেবে আর এটা এক্সোজেনাস ইনসুলিন বাইরে থেকে অ্যাডমিনিস্টার করা হচ্ছে। তাহলে দিস উইল লিডস টু সিভিয়ার আপটেক অফ গ্লুকোজ ইন দ্য পেরিফেরি, এটা স্কেলিটাল মাসলে হবে, লিভারে হবে, এই সমস্ত জায়গায় সিভিয়ার আপটেক অফ গ্লুকোজ, দ্যাট উইল লিড টু সার্কুলেটরি গ্লুকোজ কনসেন্ট্রেশন রিডাকশন টু দ্য লেভেল যেটা হাইপোগ্লাইসেমিক লেভেলে হতে পারে। লেস দ্যান 70 হলে আস্তে আস্তে হাইপোগ্লাইসেমিয়া হয়, গ্রেড 1 গ্রেড 2 এরকম রয়েছে, ডিফারেন্ট গ্রেডিং রয়েছে। ঠিক আছে, সেখানে হাইপোগ্লাইসেমিয়ার চান্সেসটা বেশি থাকে। আর এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোপ্রানোলল আর ইনসুলিন। প্রোপ্রানোলল আর ইনসুলিন, প্রোপ্রানোলল কোন গ্রুপের ড্রাগ? বিটা ব্লকার। সিলেক্টিভ না নন সিলেক্টিভ? আরে যেগুলো সিলেক্টিভ সেগুলো তো কি আছে? মিটোপ্রোলল, ল্যাটেনোলল, অ্যাসিবিউটোলল, বিটাক্সোলল, এগুলোই তো রয়েছে কমন। বিসোপ্রোলল, দিস আর দ্য সিলেক্টিভ বিটা ব্লকার, অ্যান্ড এসমোলল শর্টেস্ট অ্যাক্টিং। তাহলে প্রোপ্রানোলল নন সিলেক্টিভ বিটা ব্লকার, ইট উইল রিডিউসেস দ্য বিটা 1 and বিটা 2 রিসেপ্টর। আচ্ছা, ইনসুলিনের সাথে যদি আবার দেওয়া হয় গ্লিমেপেরাইড, একটা নন সিলেক্টিভ বিটা ব্লকার লাইক প্রোপ্রানোলল দেওয়া হবে। ইনসুলিনের মোস্ট কমন অ্যাডভার্স এফেক্ট, হোয়াট ইজ দ্য মোস্ট কমন অ্যাডভার্স এফেক্ট অফ ইউজিং ইনসুলিন? হাইপোগ্লাইসেমিয়া ইজ দ্য মোস্ট কমন অ্যাডভার্স এফেক্ট অফ ইউজিং ইনসুলিন। ঠিক আছে, হাইপোগ্লাইসেমিয়া হলে কি কি হয় রে? হাইপোগ্লাইসেমিয়া এমন একটা স্টেট যেটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক ড্রাইভ করে, তাই তো? সিম্প্যাথেটিক ড্রাইভ করলে যেটা হয়, যেটা সকালে বললাম, সিম্প্যাথেটিক ড্রাইভ হলে আলফা 2 রিসেপ্টর মেডিয়েটেড ইনহিবিশন অফ ইনসুলিন সিক্রেশন, আলফা 2 কমে যাবে, এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন কমে যাবে। আর কি হবে তখন? কোন এনজাইম, কোন হরমোনের অ্যাক্টিভিটি বাড়বে? কোন হরমোনের? গ্রোথ হরমোনের অ্যাক্টিভিটি বাড়ে। এন্ডোজেনাস স্টেরয়েডস, গ্লুকোকর্টিকয়েড, স্টেরয়েড, কর্টিসোলের অ্যাকশন বাড়তে থাকবে, অ্যাড্রেনালিনের অ্যাকশন বাড়তে থাকবে। তাহলে এই অ্যাকশনগুলোর জন্য কি হবে? টু কাউন্টারঅ্যাক্ট হাইপোগ্লাইসেমিয়া কি হয়? বডিতে সিম্প্যাথেটিক ড্রাইভ হয়। তাহলে সিম্প্যাথেটিক ড্রাইভ হলে কি হতে পারে? হার্ট রেট বাড়বে না কমবে? হার্ট রেট বাড়বে। হাইপোগ্লাইসেমিয়া ইজ এ স্টেট যেখানে যখন দেখবি হাইপোগ্লাইসেমিয়া হয়, কখনো যদি এনকাউন্টার করিস, কখনো কোনো যদি সুগার পেশেন্টকে দেখিস হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তাদের কি হয়? তাদের বলে কমন যেগুলো দিয়ে বোঝানো হয় হাইপোগ্লাইসেমিয়া কি হয় বুঝুন, বুক ধরফর করা মানে প্যালপিটেশন হওয়া, ট্যাকিকার্ডিয়া হয়,
বিকজ অফ সিম্প্যাথেটিক ওভারড্রাইভ বা সিম্প্যাথেটিক ড্রাইভের জন্য। এক নম্বর, মানে আলটিমেটলি এগুলোর টার্গেট কি? সিম্প্যাথেটিক ওভারড্রাইভ, অ্যাড্রেনালিন বাড়ছে, কর্টিকোস্টেরয়েড বাড়ছে, গ্রোথ হরমোন বাড়ছে, এগুলোর টার্গেটটা কি? হাইপোগ্লাইসেমিয়া হলে যে এগুলো হচ্ছে তার কারণ কি? টু সায়েন্স, সায়েন্স দেবে, আর কিছু দেবে না। আচ্ছা, যদি আমাদের ব্লাডে গ্লুকোজ কমে যায়, সব থেকে আগে কোন অর্গান এফেক্টেড হয় বলতো? ব্রেন। এই সবারই উদ্দেশ্য থাকে, যাই হোক না কেন, ব্রেনে যাতে গ্লুকোজ সাপ্লাইটা ঠিকঠাক থাকে। তাহলে আমাকে মেনটেন করতে হবে একটা মিনিমাম একটা গ্লুকোজ লেভেল। আমাকে মেনটেন না করলে আমার সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ডিড নট বা উইল নট গেট ইটস অ্যাডেকুয়েট গ্লুকোজ, অ্যাডেকুয়েট ফুয়েল ফর দেয়ার অ্যাক্টিভিটি, তাই তো? সোললি ডিপেন্ডেন্ট অন গ্লুকোজ। তাহলে এদের সবারই কাজ থাকবে। আচ্ছা, গ্লুকোকর্টিকয়েড প্রলং ইউজ করলে কি হয়? গ্লুকোকর্টিকয়েড যদি অনেক ধরনের, একজনকে স্টেরয়েড দিয়ে যাচ্ছে, খুব ইচ্ছা হয়েছে স্টেরয়েড দেওয়ার করোনার সময়, হাইপারগ্লাইসেমিয়া হবে না হাইপোগ্লাইসেমিয়া হবে? তাহলে এই যে বডিতে এন্ডোজেনাস স্টেরয়েড বেরোচ্ছে, গ্রোথ হরমোন বেরোচ্ছে, তাদের সবারই কাজ থাকবে ব্লাডে যে করে হোক গ্লুকোজ বাড়াও। আর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি এদিকে হচ্ছে যেমন হার্ট রেট বাড়াচ্ছে, তেমনই আলফা 2 মেডিয়েটেড ইনসুলিন সিক্রেশন কমাচ্ছে। মানে ইনসুলিন হচ্ছে হাইপোগ্লাইসেমিক অ্যাক্টিভিটি বা গ্লুকোজ রিডিউসিং অ্যাক্টিভিটি করে। তাহলে আমি প্রথমে ইনসুলিনটা কমিয়ে দিলাম। এবার হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য আমার হার্ট রেট বাড়ছে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আবার বেশি হলে বিটা 2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর মেডিয়েটেড ট্রেমর হয়, ট্রেমর, ফাইন ট্রেমর হয়, ঠিক আছে? সেটা একটা হয়। ডায়াফোরেসিস, সিভিয়ার কি হয়? সিভিয়ার সোয়েটিং, ডায়াফোরেসিস হতে পারে। আর একটা হতে পারে ব্রেনে যেহেতু গ্লুকোজ সাপ্লাই কম যাচ্ছে, তখন আমাদের একটা বলতে পারি ডিজিনেস, লাইট হেডেডনেস, বা কমন যেটা হয় একটা অন্ধকার ঝাপসা দেখা, এরকম আসতে পারে। দিস আর দ্য সাইন্স অফ হাইপোগ্লাইসেমিয়া। এটাকে পেশেন্টকে ওয়ার্ন করে রাখতে হয়। সেটা যে কোনো, যখন ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, যদিও মেটফরমিনের চান্সেস অনেক কম থাকে, বা এনি টাইপ অফ ইনসুলিন সিক্রেটাগক ড্রাগ, বা when we administer insulin for the treatment of type 1 or type 2 diabetes or any other condition, gestational diabetes, তখন কিন্তু আমরা পেশেন্টকে ওয়ার্ন করে রাখতে হয় যে these are the possible symptoms of the possible signs and symptoms of the hypoglycemia and this is a warning. তাহলে তখন তাকে গ্লুকোজ ইনটেক করতে হবে। তাহলে পেশেন্ট যদি কেউ অ্যাডেকুয়েটলি ট্রেন্ড হয়, তারা এটা বুঝতে পারে। হাত পা কাঁপা, চোখে মুখে, যেগুলো কমন টার্মে কিভাবে বলা হয়, হাত পা কাঁপা, হাত পা কাঁপছে কিনা, হাত পা থরথর করছে কিনা, বুক ধরফর করছে কিনা, প্যালপিটেশন হচ্ছে কিনা, ডায়াফোরেসিস মানে প্রচন্ড ঘাম হচ্ছে কিনা, চোখে মুখে অন্ধকার দেখছে কিনা, দিস আর দ্য, এগুলো একদম তাদের মতো লোকাল ল্যাঙ্গুয়েজ। আপনাকে প্যালপিটেশন বলে সে বুঝবে না। তাহলে এইগুলো হয়। এইবার তুই একটা প্রোপ্রানোলল ইউজ করছিস, প্রোপ্রানোল দ্যাট ইজ এ নন সিলেক্টিভ বিটা ব্লকার। তাহলে কি হবে? নন সিলেক্টিভ বিটা ব্লকার ইউজ করলে বিটা 1 অ্যাজ ওয়েল অ্যাজ বিটা 2 দুটোকেই ব্লক করছে। তাহলে বিটা 1 কে ব্লক করলে কি হবে? হার্টে কি হবে? হার্ট বিটা 1 কে ব্লক করলে বিটা, আরে তুই বিটা 1 আয়, বিটা 2 পরে যাবে। বিটা 1 কে ব্লক করলে হার্ট রেটটা কমে রে বাবা। বিটা ব্লকার ইউজ করলে এই জন্য মায়োকার্ডিয়াল ইনফাকশন, ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট রেট কমানোর জন্য, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমানোর জন্য, মায়োকার্ডিয়াল ওয়ার্ক লোড কমানোর জন্য, আরো অন্যান্য ফ্যাক্টর থাকে। তার জন্য আমরা বিটা ব্লকার ইউজ করি, নট ফর দিস পারপাস, ইট অলসো হ্যাজ সার্ভাইভাল বেনিফিট, সেটা আলাদা। তাহলে হার্ট রেট কমবে। তাহলে একটা যখন আমি ইনসুলিন দিয়ে, আমার যখন ইনসুলিনে যখন হাইপোগ্লাইসেমিয়া আছে, তখন হার্ট রেট বেড়ে যাওয়া একটা যখন ওয়ার্নিং সাইন, তখন যদি আমি তার সাথে অন্য কোনো কারণের জন্য যদি আমি বিটা মানে নন সিলেক্টিভ বিটা ব্লকার ইউজ করি, তাহলে ইট উইল রিডিউসেস দ্য হার্ট রেট। তার মানে ইট ইজ মাস্কিং দ্য এফেক্ট অফ হাইপোগ্লাইসেমিয়ার যে ওয়ার্নিং সাইন ছিল, একটা ট্যাকিকার্ডিয়া, সেটাকে ব্লক করবে। আর এটা ট্রেমর ছিল, ট্রেমরটা কি হবে? ট্রেমরটাও ব্লক হয়ে যাবে। ট্রেমর ইজ মেডিয়েটেড বাই দ্য বিটা 2 adrenergic receptor activity and propranolol is a non-selective beta blocker. It will block the beta 1 as well as beta 2 receptor. তাহলে beta 2 receptor, if the beta 2 receptor is blocked, তখন সেখানে ট্রেমরটাও কমে যাবে। মানে দিস উইল মাস্ক দ্য এফেক্ট অফ হাইপোগ্লাইসেমিয়া। একটা ইন্ডিভিজুয়াল যে বাইরে থেকে বুঝতে পারবে তার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, এটাকে মাস্ক করে দেয়। এই জন্য ইট শুড নট বি কো-অ্যাডমিনিস্টার ইনসুলিন অ্যান্ড নন সিলেক্টিভ বিটা ব্লকার লাইক প্রোপ্রানোল। কোন কন্ডিশনে এরকম আসতে পারে যে এখানে ইনসুলিনের সাথে এমনি এমনি তো তোমার একটা মনে হলো যে ইনসুলিনের সাথে বিটা ব্লকার আমি দেবো, তখন হয়? তাহলে এগুলো সবই আসে কোনো একটা ডিজিজ রেসপেক্টে, যেখানে আমাদের দরকার হচ্ছে দুটো কো-অ্যাডমিনিস্টার করা।
লাইক কিরকম হতে পারে, মাইগ্রেন প্রোফাইল্যাক্সিসের জন্য তুই প্রোপ্রানোলল দিয়ে রেখেছিস, হতে পারে। বা হাইপারথাইরয়েডিজমে কি হয়, এটা ট্রেমর হয়। আর এটা হচ্ছে প্রোপ্রানোলল অলসো ব্লক দ্য পেরিফেরাল কনভার্সন অফ T4 টু T3। ঠিক আছে, তাহলে হাইপারথাইরয়েডিজম তার সাথে ডায়াবেটিস রয়েছে, তাহলে সেখানে কোনো কারণে আমার ইনসুলিন ইউজ করতে হচ্ছে, আর T4 থেকে T3 কমানোর জন্য আমার ইউজ করতে হচ্ছে, আর তার সাথে সাথে আমাকে ইনসুলিন ইউজ করতে হচ্ছে ফর দ্য ট্রিটমেন্ট অফ দি ডায়াবেটিস মেলাইটাস, ফর দ্য ট্রিটমেন্ট অফ দি মাইগ্রেন প্রোফাইল্যাক্সিস অ্যালং উইথ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এই সমস্ত, বা কোনো কারণে হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট, কোনো কারণে হচ্ছে স্যার কালকে আমার একটা ওরাল প্রেজেন্টেশন আছে, এখানে আমার খুব বুক ধরপড় করছে, চাকরির ইন্টারভিউ আছে, তার ইট উইল, এই যে আমাদের পারফরমেন্স অ্যাংজাইটি সেটাও প্রোপ্রানোলল কমায়। তাহলে এই কন্ডিশন গুলোতে যদি আমি দিই, তাহলে তার যদি ওয়ার্নিং সাইনস থাকে, ওয়ার্নিং সাইন সিমটমস থাকে হাইপোগ্লাইসেমিয়া, সেগুলো মাস্ট হবে। সেই জন্য ইট শুড নট বি কো অ্যাডমিনিস্টার্ড ইনসুলিন, আর হচ্ছে একটা নন সিলেক্টিভ বিটা ব্লকার লাইক প্রোপ্রানোলল।